যে রাজনৈতিক জোটগুলোর মধ্যে ক্ষোভের আগুন, কিন্তু এই ক্ষোভের আগুনের আগে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিছুটা ক্ষোভের আগুন তৈরি হয়েছে। আমরা যদি সরলীকরণ এবং সাদাসিধাভাবে কথা বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে এখন এই মুহূর্তে আমরা চারদিকে যাকে দেখি তাকেই মনে হচ্ছে বিএনপি। এই বিএনপির ভিতরেই হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের একটা উত্থান হয়েছে এবং আমরা যাকে সামনে পাচ্ছি সে যেমন বিএনপি, তেমনি ত্যাগী, পরীক্ষিত এবং দীর্ঘদিনের যারা মুসলিম জননেতা হিসাবে পরিচিত বিএনপিতে, তাদেরকে ইতিমধ্যে আসলাম চৌধুরীতে রূপান্তরিত করা হয়েছে। এই আসলাম চৌধুরী এমন একজন রাজনৈতিক ব্যক্তি ছিল, আমরা যাকে চিনি, আমরা যাকে জানি, যে সে একাধারে 9.5 বছর জেলে ছিল এবং জামাত তাকে আদালতের মাধ্যমে তাকে যে তার সংসদ সদস্য হিসেবে তাকে শপথ পড়ানোর ক্ষেত্রে যে বৈধতা সৃষ্টি করেছে এটা জামাত। কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে বাংলাদেশের সবচেয়ে বড় আন্দোলন এবং জনমত গড়ে তুলেছিল এই আসলাম চৌধুরী। জামাত সর্বপ্রথম বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে। সে যখন 9.5 বছর পর জেল থেকে মুক্তি পেয়ে একটি নির্বাচিত সরকারের অংশ হিসাবে সে শপথ গ্রহণ করবে, তখন আদালতের মাধ্যমে, নানা ষড়যন্ত্রের মাধ্যমে এবং আরও একটি প্রতিক্রিয়াশীল প্রক্রিয়ার মাধ্যমে তাকে তার এই হাইকোর্টের মাধ্যমে এটাকে স্থগিত করা হয়েছে। এটা হচ্ছে বিএনপির যারা মজলুম তাদের প্রতি একটা বিচার বা অবিচার, যেটাই বলা হচ্ছে। ঠিক তেমনি জোট সঙ্গী যারা ছিল দীর্ঘদিন যাবৎ, এই জোটের সাথে যারা সম্পর্কযুক্ত ছিল, তাদেরকে দেখা যাচ্ছে যে নানা কারণে নানাভাবে তারা নিজেদেরকে বঞ্চনার সম্মুখীন হিসাবে মনে করছে। আমরা যে জোটের যে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির সাথে সংযুক্ত ছিল, এর ভিতরে আমরা নাগরিক ঐক্যের কথা সকলে জানি, মোটামুটি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নামও আমরা শুনেছি, গণসংহতি আন্দোলনের কথা শুনি, ভাসানী জনশক্তি পার্টির কথাও শুনেছি এবং এরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিল। এই রাজনৈতিক দল ছাড়া জামায়াত ইসলামী কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে বিএনপির সাথে ওতপ্রোতভাবে বা কখনোই সংযুক্ত ছিল না। ফলশ্রুতিতে জোটেও নেই এবং কখনো আন্দোলনেও ছিল না। তারা রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত ছিল না ওই যখন 5ই আগস্টের পূর্বে। আর এখন যে অবস্থাতে, সেটা এদের ভিতরে কিছু মতদ্বৈততা, তাদেরকে উপেক্ষা করার প্রক্রিয়াটা হতে পারে। একটা সরকার গঠন করেছে 5 মাস পরে এবং যখন বিরোধী দলগুলো বা তাদের জোটের সঙ্গীরা যখন চিন্তা করে যে তারা বঞ্চিত হচ্ছে বা নানাভাবে তারা বিভিন্ন ইস্যুর সম্মুখীন হচ্ছে, তখন সরকার মনে করলো যে তাদের সাথে বসা দরকার। তাদের ভেতরে যে মতদ্বৈততা রয়েছে, মতবিরোধ রয়েছে, তাদের মনে যে অশান্তি রয়েছে, সেগুলো দূর করে একসাথে কীভাবে চলা যায়। এই প্রেক্ষাপটে আজকে 7:30টায় যমুনাতে, রাষ্ট্রীয় ভবন যমুনাতে তাদেরকে 150 জনের মতো, আমি যতটুকু জানি 150 জনকে দাওয়াত করা হয়েছে এবং তারা যাবে। সেখানে কৌশলগত অবস্থান সরকারের কি এবং তাদের সাথে সম্পর্কের অবনতি কী কারণে হচ্ছে, তা এই অবনতিগুলো কীভাবে কাটিয়ে উঠে আগামীতে বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে করা যায়। এবং সরকারকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের দুর্ভাগ্য, বিএনপির দুর্ভাগ্য, তার প্রধান বিরোধী দল জামাতের মতো একটি ফ্যাসিস্ট রাজনৈতিক চরিত্রের একটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলকে মোকাবেলা করবার জন্য সরকারকে কৌশলী হতে হবে এবং তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে যদি তার যে জোট 11 দলীয় তাদের যে জোট এবং শরিক যারা রয়েছে, তাদের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে। অন্যদিকে জামাতের যে 11 দলীয় জোট, সেখানে জামাতের ABCD, সেটা A টিম, B টিম, C টিম, D টিম আছে। এর ভিতরে শুধুমাত্র সেখানে যে একটা মতদ্বৈততা, মতনৈক্য রয়েছে, সেটা হচ্ছে খেলাফত মজলিসের সাথে। আপনার এছাড়া জামাতের তেমন একটা দেখি না, কেউ কওমি ধারা, চিন্তাধারা, চেতনার মাধ্যমে। মানে আপনি যেটা শুরু করেছিলেন যে বিএনপিতে আসলে কি বঞ্চনার শিকার হচ্ছে, সেটি আসলাম চৌধুরীর উদাহরণ আপনি টেনেছেন। হ্যাঁ, আমি বিএনপিতে বঞ্চনার শিকার হচ্ছে যারা আসলাম চৌধুরীর উদাহরণ টেনেছি, যে আসলাম চৌধুরী বাংলাদেশের আইকনিক একটা নেতা, যে চট্টগ্রামে আপনার যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। এবং তিনি যদি চট্টগ্রামের মাঠে থাকে, আসলাম চৌধুরী মাঠে থাকা মানে চট্টগ্রামের সকল ধরনের রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক নেতা কর্মীরা উজ্জীবিত থাকে এবং বিএনপি অনেক বেশি চাঙ্গা ছিল যখন উনি মাঠে সক্রিয় ছিল। এবং
2014 সালের যে বাংলাদেশের আন্দোলনটা এবং চট্টগ্রামকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করবার যে প্রক্রিয়া হাতে নিয়েছিল, সেটার একক দাবিদার হচ্ছে আসলাম চৌধুরী। সীতাকুণ্ডের মাধ্যমে তিনি তার সাংগঠনিক শক্তি, প্রজ্ঞা এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে সেটা করতে পেরেছিলেন। এবং সেই কারণে গত আওয়ামী লীগ সরকার তাকে কি করলেন, তাকে সেই ক্ষোভ এবং রাগে তাকে মেহেদি সাফাদি নামের একটা হলে যে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে গ্রেপ্তার করলেন এবং 10 বছর করলেন। এবং আপনারা জানেন বাংলাদেশের অন্যতম একজন শিল্পপতি আসলাম চৌধুরী, যার 44টা শিল্প প্রতিষ্ঠান ছিল এবং 6,000 কোটি টাকার তার ব্যবসা ছিল। সেই সমস্ত 9.5 বছরে তার 40টা ব্যবসা প্রতিষ্ঠানও ধ্বংস হয়ে যায় এবং সেগুলো দখল হয়ে যায়। উনি যখন জেল থেকে মুক্তি পায় 5ই আগস্ট, ওনাকে জেল থেকে বলা হয়েছিল যে আপনি এখন চলে যান, আমরা অনেককেই মুক্তি দিচ্ছি, আপনি যান। উনি বলছে আইনি কাঠামো শেষ না করে আমি জেল থেকে মুক্তি নেব না। তারপরে 24 অক্টোবরে উনি জেল থেকে মুক্তি নেন। এবং এই ধরনের একজন নেতাকে আমরা অবশ্যই বলবো যে এটা তাদের প্রতি অবিচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে।